হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। আমি রাজ, তোমাদের প্রত্যেককে জানাই রেলওয়ে চ্যালেঞ্জারে স্বাগত। আজকের ভিডিওটা একটা বলতে পারো মোটিভেশনাল ভিডিও, যেটা তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক অনেক মোটিভেট রাখবে। তাই ভিডিওটা যতটুকুই করি না কেন, ভিডিওটা যদি স্কিপ না করে পুরোটা দেখো, হয়তো বুঝতে পারবে যে আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি অ্যাকচুয়াল কি রিয়েলিটিটা তুলে ধরতে চাইছি। যে সমস্ত বন্ধুরা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছো বা আজকে যারা নিউ ভিউয়ার্স, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন লাইক করো, শেয়ার করে দিও, আর অবশ্যই তোমার পছন্দের মতামত একটা কমেন্ট সেকশানে দিয়ে দিও। আর নিউ ভিউয়ার্স হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এখান থেকে তুমি চাকরি সংক্রান্ত নিত্যানতুন আপডেট, এছাড়া জিকে লাইভ সেশনের ক্লাস, ম্যাথামেটিক্স, রিজনিং সমস্ত কিছু রেলওয়ে চ্যালেঞ্জার থেকে প্রোভাইড করা হয়। এই রিসেন্ট কিছুদিন ক্লাস এবং লাইভ সেশনগুলো অফ রয়েছে, তার কারণ হয়তো যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তারা জানো, বা যারা নিউ ভিউয়ার্স সমস্ত কিছুই বলবো। জাস্ট ভিডিওটা আমি এবার স্টার্ট করছি, যেটা মেন সেই জায়গাতে পৌঁছে যাচ্ছি। তো জাস্ট এবার একটা টেস্ট দিতে বসবো, তো মনে হলো যে একটা ভিডিও প্রোভাইড করি। তো জাস্ট যেটা আমার মনে হলো বা আমি যেগুলো ইনফ্যাক্ট এই কিছুদিন ধরে দেখছি, তার উপরেই বেস করে আজকের ভিডিওটা। বা আমার গ্রুপ বা যারা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে অনেক স্টুডেন্ট যারা অনেক কিছু ইনফরমেশান জানতে চায়, তো সমস্ত কিছু ডাটা এক জায়গাতে যেটা মানে জমা হলো, সেখান থেকে যেটা মেন যে কথাটা উঠে এলো সেটা কি জানো তো, যে অনেক পরীক্ষার্থী রয়েছে যারা মানে প্রিপারেশান একটা ঠিকঠাক কমপ্লিট করে নিয়েছে, কিন্তু কোথাও না কোথাও যেন ওই পরীক্ষার ডেট দিচ্ছে না বলে তারা এবার আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে যাচ্ছে। অনেকে তো বলছিল যে আমি তো কাজে চলে যাচ্ছি, আমার এখন আর হবে না। কেউ আবার বলছে যে না না, আর একটু দেখবো কতদূর কী হয়। অনেকে তো ওবিসি কেসের কবে কি রেজাল্ট দেবে তার জন্য ওয়েট করছে। তো কিছু কিছু জায়গাতে দেখলাম যে তারা নাকি একদম ডাইরেক্ট বলতে চাইছে যে নাকি পরীক্ষার ডেট একদম দিয়ে দিচ্ছে, মানে পরীক্ষার ডেট নাকি রিলিজ হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তো দেখো একটা ডেট উঠে এসেছিলো, যেটা তোমার কেপি কনস্টেবলের প্রিলিমসের। তো সেটা যদি যখন প্রথম ওটা যখন দিয়েছিল, তখন প্রত্যেকেই মানে যারা ইউটিউব পারপাসে আছে, সমস্ত টিচার বলো বা বড় বড় ইনস্টিটিউশন বলো, ম্যাক্সিমাম কিন্তু এই ডেটটাকে একটা কনফার্মেশন ভেবে নিয়েছিল যে এটাই হয়তো ডেট। কারণ দেখো যেভাবে আমাদের পরীক্ষাগুলোকে পিছিয়ে রেখেছিল, তাতে করে যখন একটা ডেট উঠে এসছে, স্বাভাবিক ব্যাপার, বুঝতেই পারছো যে একটা প্রত্যেকে একটা স্বস্তি পেয়েছিলাম যে মানে হ্যাঁ, অ্যাটলিস্ট এবার একটা পরীক্ষা তো শুরু হচ্ছে। কারণ একটা এক্সাম যদি স্টার্ট হয়ে যায়, অ্যাটলিস্ট সেটা কিন্তু তখন অতটার মানে ঢিলে হয় না। ধরো পরীক্ষাটা শুরু যখন হয়ে যায়, তখন হয়তো প্রিলিমস হয়ে গেল, রেজাল্ট দেবে, তারপর তোমার হয়তো গ্রাউন্ড হবে, মেন্স হবে, ইন্টারভিউ হবে, এই স্টেপগুলো হয়। এবার সেন্ট্রালের তো যেরকম ফার্স্ট সব কিছু হয়, এক্ষেত্রে হয়তো একটু ডিলে হয়, বাট হয়তো ঠিকঠাকই। এবার ধরো ডাব্লিউবিপিতে একটা রেটিনা কন্ডাক্ট হবে, সেই ক্ষেত্রে ওরা হয়তো সেটাকে হয়তো একটু পরেও নিতে পারে। ট্রেনিং স্কেলে যেরকম একটা মারাত্মক চেঞ্জ আসতে পারে, হ্যাঁ, যেরকম আগে ট্রেনিং স্কেল যেটা ছিল আস্তে আস্তে কমে আসছে, বুঝতে পারলে? তো এখন যা সিচুয়েশান তার উপর বেস করে আজকের ভিডিওটা প্রোভাইড করছি। তো জাস্ট তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করবো শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না, তাহলে ভিডিওটাই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কী তুলে ধরতে চেয়েছি। অনেক বন্ধুবান্ধব আছে ইনফ্যাক্ট, তারা অন্যান্য ইনস্টিটিউশনের, তারা কমেন্ট সেকশনে এসে মানে ভিডিও থাম্বনেল টাইটেল দেখে একটা কমেন্ট করে দিয়ে চলে যায়, কিন্তু তারা কোনো দিন জিকে লাইভ সেশন ক্লাসে আসে না, এবং তারা অন্যান্য যে সমস্ত ইনফরমেশানগুলো শেয়ার করি সেখানে আসে না। এবার তারা কেন ওগুলোতেই বেশি ইনভলভ হয়? তার কারণ একটাই, যে ওরা সার্চই করে ওই ওরিয়েন্টেড ভিডিওগুলো নিয়ে, ওদের কাজই হচ্ছে এখানে একবার ওখানে একবার এইভাবে দেখে। তো তাদের দিকে তো তাকিয়ে আমি ইউটিউবে ভিডিও প্রোভাইড করি না। যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে ফলো করো, আমি তাদের দিকে তাকিয়ে ভিডিওগুলো প্রোভাইড করি। তো আজকের যে ভিডিওটা, সেটার মেন যেটা টপিক সেটা কি, ধরো এই যে এক্সাম ডেট নিয়ে বিভিন্ন ইনস্টিটিউশন থেকে দেখলাম যে রিসেন্ট নাকি বলা হচ্ছে নাকি যে পরীক্ষা আসতে চলেছে। এবার অনেক স্টুডেন্ট এমন হবে যারা এই ডেটটাকে একটা অ্যাপ্রক্স ধরে নেবে, অনেক স্টুডেন্ট এমন হবে যারা বলবে যে না, কোনো অফিসিয়ালি যখন নোটিশ দেয়নি, তো সেক্ষেত্রে এই ডেটটা কোন হিসাবে আমি এটাকে অ্যাকসেপ্ট করতে পারি, এরকম একটা থিঙ্কিং হওয়াটা স্বাভাবিক। কারণ কলকাতা পুলিশের যেটা প্রিলিমসের এক্সাম ডেট যখন একটা তোমার ভাইরাল হয়েছিল যে ডেটটা, তো সেটা পরে জানা গেল যে ওই ডেটটা ভাইরাল না। আমরা সবাই ভেবেছিলাম যে এটাই হয়তো একদম কনফার্ম হয়ে গেল এই ডেটটাই। আবার পরে জানা যাচ্ছিল নাকি যে ওটা হচ্ছে নাকি যে সমস্ত স্কুলগুলোতে পরীক্ষা হবে সেখানে নাকি নোটিশ দেওয়া হচ্ছে। এবার দেখো ম্যাক্সিমাম পরীক্ষাগুলো যেগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু হাই স্কুল, গার্লস স্কুল যেগুলো হয়, সেই সমস্ত স্কুলগুলোতেই পরীক্ষাগুলো হয়, এবং ওখানকার টিচার যারা হয় তারাই তো গার্ড নেন। আগেরবারও তো দেখলে, যারা রিসেন্ট দিতে যাচ্ছ তারাও জেনে রাখো যে
হাই স্কুল গার্লস স্কুলগুলোতেই পরীক্ষাগুলো মেনলি হয় এই ডাব্লিউপিকেপি বা স্টেট ওরিয়েন্টেড এক্সামগুলো। সেন্ট্রালেরগুলো যেরকম তোমার যেগুলো তোমার একটু টেকনোলজি ওরিয়েন্টেড হয়, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোতে সেন্ট্রাল এক্সামগুলো ম্যাক্সিমামটাই দেওয়া হয়, যেখানে কম্পিউটারের সংখ্যাটা একটু বেশি থাকে, কারণ এক্সামগুলো তো সিবিটি মোডে হয় আর এখানে তো এমআর। এবার দেখো এইরকম একটা সিচুয়েশান যে এখন রাজ্যের পরিস্থিতি, যেখানে এইরকম চাকরি প্রার্থীদের এখনও কোনো রকমভাবে কোনো কিন্তু আভাস আসছে না যে কি হতে পারে। তো এখনও পর্যন্ত যেটা ডেট এসছে তাতে করে ডিসেম্বরের তোমার কিন্তু ওদের একটা জয়েনিং করাতে হবে, এরকম একটা ডাটা উঠে এসছে, যেটা তোমরা প্রত্যেক হয়তো জানো। অর্থাৎ শিক্ষকদের যে সমস্ত বা গ্রুপ সি গ্রুপ ডি এর যেটা রিক্রুটমেন্টটা ছিল, ওদের যেটা তোমার ফিল আপ হবে সেটা তো ধরে নাও এই ইয়ারেরই একদম ডিসেম্বর, অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে ওদের যেটা সম্পূর্ণটা মানে ভ্যাকেন্সিটা আবার পূরণ করতে হবে, ঠিক আছে, পরীক্ষার মাধ্যমে। এবার এটা নিয়ে অনেকেই ভেবেছিল যে তাহলে কি নতুন যারা তারাও কি বসতে পাবে, নাকি যারা 2016 সালে ছিল তারাই বসতে পারবে। তো এটা এখনও কনফার্ম হওয়া যাচ্ছে না কি হতে পারে, তবে আশা করা যাচ্ছে যে মূলত একমাত্র যারা 2016 সালে ছিল তারাই পরীক্ষাটাতে হয়তো বসতে পারবে। কারণ এক্ষেত্রে যদি নতুনরা পার্টিসিপেট করে, ধরো সবাই জ্বলন্ত আগুন হয়ে আছে, বুঝতে পারলে, ধরো এই যে ধারা ডাব্লিউপিকেপির যারা প্রিপারেশন নিচ্ছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মাল্টি প্রিপারেশন অনেক স্টুডেন্ট হয় তারাও নিচ্ছে। এবার এরা যখন এই পরীক্ষাগুলোই বসবে, বুঝতেই পারছো, ধরো আজকে যেগুলো গ্রুপ সি গ্রুপ ডি টিচার লেভেলে তো যেতে গেলে অনেকে ধরো বিএড ডিএড এগুলো করতে হয়। তো এখন যেমন অনেকে বিএড ডিএডের দিকে আর অতটা ফোকাস রাখে না। আগে ম্যাক্সিমামটাই আমি যখন ইঞ্জিনিয়ারিং করেছি তখন আমি দেখেছিলাম যে মানে বিএড ডিএডে অ্যাভেলেবেল মানে প্রচুর হিউজ স্টুডেন্ট, কিন্তু এখন কিন্তু সেটা দেখা যায় না। কারণ সেই সমস্ত রিক্রুটমেন্টগুলো ঠিকঠাক যেহেতু মানে একটা ধরো যদি 2 বছর অন্তর অন্তরে যদি একটা রিক্রুটমেন্ট হয়, তাহলে যারা ওই সমস্ত পরীক্ষাগুলোর জন্য একটা মানে রেডি হচ্ছে, তারা তো ধরো সেটা বুঝতে পারছে না যে কি হতে পারে। তো সেই ক্ষেত্রে এবার তারা ওই জায়গাটা থেকে আস্তে আস্তে সরে আসছে, যে কারণে আজকে কিন্তু ডাব্লিউপিকেপির কম্পিটিশানটা এতটা হাই হয়ে এসছে। কারণ স্টেটে যে এক্সামগুলো হয়ে থাকে, ধরো পিএসসির যে কথা বলি, যদি ক্লার্কশিপ হয়, মিসলেনিয়াস হয়, কী সিচুয়েশান হয়েছে বলো, মানে ফুড এসআই যেটা হলো চলছে এই কেস, এখনও তো কোনো রেজাল্টের আভাস নেই। এবার তাহলে যে পরীক্ষাটা ধরো পেন্ডিং হয়ে রয়েছে, এটা তো যদি এখন এক্সামটা স্টার্ট হয়, তো বুঝতে পারছো মানে অলরেডি মানে যারা স্টুডেন্ট বা যারা বিগত বছর থেকে প্রিপারেশন নিয়ে আসছে, আজকে তারা তো একটা মানে মারাত্মক লেভেলে প্রিপারেশন করে নিচ্ছে। কারণ কম্পিটিশান কখনো পিআরবি বাড়াতে পারে না, কম্পিটিশান বাড়ায় স্টুডেন্টরা, বুঝতে পারলে। স্টুডেন্টরা যদি একটা স্কোর ভালো করে দেয়, এবার ওরা তো একটা মাঠে নির্দিষ্ট একটা যে স্টুডেন্ট তাদেরকেই তো কোয়ালিফাই করাবে, ধরো 10 টাইমস বা 11 গুণ এরকম হয়তো স্টুডেন্ট মাঠে ডাকবে। এবার এটা তো সেন্ট্রাল এক্সামের মতন না যে সবাই মাঠ ক্লিয়ার করতে পারবে না, সিম্পলি 6 মিনিট 30 সেকেন্ডে রান, ঠিকঠাক প্র্যাকটিস থাকলে ইজি। এখানে তো আর কিছু নেই। অন্যান্য সেন্ট্রাল এক্সামে যেরকম গ্রাউন্ড একটা মারাত্মক ব্যাপার, ঠিকঠাক প্র্যাকটিস না থাকলে পারবে না। এবার ডাব্লিউপিকেপি যারা একটা রেগুলার মাঠ যাচ্ছ, ঠিকঠাক রানিং দিচ্ছ, ইজি ক্লিয়ার করা যায়। এবার সেই ক্ষেত্রে ধরো একটাই লিস্ট দেয়, যে লিস্টে ওখান থেকে ম্যাক্সিমামই সব পেরিয়ে যায় মাঠ, তারপর তারা মেন্সে যাচ্ছে, ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে, বুঝতে পারলে। এবার তফাৎটা কোথায় হচ্ছে দেখো, আজকে যদি পিএসসি এরা যদি ঠিকঠাক রিক্রুটমেন্ট নেয়, তাহলে অনেক স্টুডেন্ট আছে যারা পিএসসির অ্যাসপিরেন্স আছে, তারা কি করবে, তারা ধরো সেখানে সিলেকশন পেয়ে গেল। আজকে ধরো বিসিএস এই যে পরীক্ষাগুলো পেন্ডিং হয়েছে, যারা গ্র্যাজুয়েশন প্রার্থী রয়েছে, তারা তো এই সমস্ত পরীক্ষাগুলো থেকে পিছিয়ে রয়েছে। এবার তোমার কি মনে হয়, তারা কি ডাব্লিউপিকেপিতে বসবে না? সব ফিল আপ করা আছে, ঠিক টাইমে বুঝতে পারবে। এবার তারা যখন পরীক্ষাগুলো দিচ্ছে, সেই সমস্ত স্টুডেন্টরা যখন এক জায়গায় জমা হচ্ছে, কারণ এখানে এজ লিমিট যেটা 27 থেকে 30 করা হয়েছে। এবার পুলিশ পরীক্ষাতে তো একটা এজের যেটা একটা 27-এর মধ্যে এজ থাকলে তবেই তারা বসতে পারবে। তারপর তো এসসি এসটি ওবিসিদের অ্যাজ পার গভর্নমেন্ট রুলস ওয়াইজ একটা এজ রিল্যাক্সেশন রয়েছে। কিন্তু আজকে 30 বছর যে এজটা করা হয়েছে, এখানে কি হলো, যারা বিগত বছর থেকে প্রিপারেশন নিয়ে আসছে, হয়তো কোথাও না কোথাও ফাইনাল মেটে গিয়ে বাদ গিয়েছে, আজকে তো তারাও ধরো একটা মারাত্মক লেভেলে কম্পিটিশনে পৌঁছে যাচ্ছে, বুঝতে পারলে। তো এই জায়গায় দাঁড়িয়ে নিজের একটা সিট কনফার্ম করতে গেলে তোমাকে একটা ভালো প্রিপারেশন রাখতে হবে, এটা তো বুঝতে পারলে এবার। কারণ যখন পরীক্ষা হবে তখন দেখা গেল যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি 70-র আপে স্কোর করে দেয়, অনেকে হয়তো এগুলো অন্যভাবে নাও কথাগুলো, কিন্তু টাইমে বুঝতে পারবে। যেমন কলকাতা পুলিশের যখন 2022-এর প্রিলির রেজাল্ট দিয়েছিল, তখন ম্যাক্সিমাম ইনস্টিটিউট, তখন হয়তো আমি ইউটিউবে আসিনি, আমার জার্নি জাস্ট 5 মাসের জার্নি ইউটিউবে। এবার তখন বিভিন্ন ইনস্টিটিউশনে তোমার কি হয়েছিল, সেখানে ম্যাক্সিমাম যেটা কাট অফ এসেছিলো কীরকম বলেছিল, ওই মোটামুটি ধরে নাও 50 এই রেঞ্জের মধ্যে রেখেছিল, 45-50 এরকম একটা রেঞ্জে রেখেছিল। একটা ইনস্টিটিউট থেকে হাইয়েস্ট কাট অফ দিয়েছিল, ও বলেছিল 53 থেকে 54, এর বেশি যেতেই পারে না। ইউ আর মেলের কথা বললাম, জেনারেল
ছেলেদের ক্ষেত্রে। কিন্তু কাট আপটা যেটা গিয়েছিল তখন কাট অফের থামনেলগুলোই ছিল কীরকম, দেখেছিলে তো, যে ইতিহাস ইতিহাস হয়ে গেল, বুঝতে পারলে? মানে সর্বপ্রথম এরকম একটা রেজাল্ট দিল, যেটা কেউ ভাবতে পারেনি যে এরকম একটা যেতে পারে। অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা প্রিলি টপকাতে পারেনি, প্রিলিটাই ক্লিয়ার করতে পারলো না, বুঝতে পারলো তো? কারণ যে লেভেলের প্রিপারেশন আছে তারা সেইভাবে একটা এগিয়ে যাচ্ছে, কিন্তু তারা ভাবতে পারেনি যে এখানে এমনি হতে পারে। এবার কম্পিটিশনটা কারা বাড়ি দিয়েছে? স্টুডেন্টই বাড়ি দিয়েছে। ধরো ম্যাথ, রিজনিং, জিকে আছে ফার্স্ট স্টেজে, স্টেপ 1, যেটা তোমার কলকাতা পুলিশের ক্ষেত্রে। এবার 30টা অঙ্ক, 30টা রিজনিং আর 40টা জিকে। যদি এখানে এমন স্টুডেন্ট হয় যারা ধরো মোটামুটি 70 ক্রস করে দিল, কী করে কাট আপ তোমার 50-52 নামবে? এটা কোনো কাট আপ ভিডিও না, জাস্ট সিম্পলি ভেবে দেখো 50-52 যেতে পারে। আমাকে তো অনেকেই বলে প্রায় যে আমি ইউআর, আমি ইডাব্লিউএস, আমি ওবিসি, আমি এসসি, কীরকম রেঞ্জে যেতে পারে, আমি ফিমেল, আমার কত যেতে পারে। এমনটা কিন্তু না, বুঝতে পারলে? একটা আইডিয়া করে রাখবে সবসময় যে যে কম্পিটিশানটা হচ্ছে এটা বিগত বছর আরও মানে যেভাবে হয়ে আসছে তাতে করে বাড়ছে। আজকে ডাব্লিউবিপির পরীক্ষাটা যেটা কন্ডাক্ট হবে, তুমি ওই ভেবে নাও যে এইরকম যে সিচুয়েশনে হয়ে রয়েছে। এবার অনেক স্টুডেন্ট ডিমোটিভেটে কী বলছে, আমি পড়াশোনা করবো না, কাজে চলে যাচ্ছি। তারা স্টুডেন্ট না, তাদের মেন্টালিটি অন্যরকম, যে ঠিক আছে আমি চললাম, যেতেই পারে, তার সেটা পার্সোনাল ম্যাটার। কিন্তু যারা অ্যাকচুয়াল অ্যাসপিরিয়েন্স, সিরিয়াস অ্যাসপিরিয়েন্স, তাদের দিকে তাকে একটা কথাই বলবো যে স্টে ইয়োর ফোকাস, ভালোভাবে পড়াশোনা করো। আমি তোমাদেরকে একটা বই দেখাবো, যে বইটা আমার মনে হলো যে একদম পারফেক্ট। মানে একটা তোমার যদি সিলেবাস ঠিকঠাক কমপ্লিট থাকে, যারা আমার লাইভ সেশনগুলো করো সেখানে তো অ্যানালাইসিস করি জিকে জিএসগুলো, লুসেন্টের জিকের পিডিএফ টেলিগ্রামে প্রোভাইড করি। এই কদিন আমি কোনো কিছু মানে তোমাদের সাথে টেলিগ্রাম বলো বা লাইভ সেশন বা জিকে ফাইটারের যে সেশনটা স্টার্ট করেছি, যার মাত্র 2টো ক্লাস হয়েছে, 3টে হয়তো হয়েছে, এখনও কনস্টিটিউশন ওগুলো কমপ্লিটই হয়নি। তো এই সেশনটা কমপ্লিট হবে। তো আমার পেড ব্যাচেরও ক্লাস এখন অফ রয়েছে, ম্যাথ বলো, তারপর যোদ্ধা জিকে ব্যাচের তো এখনও টেস্টটাই নেওয়া হয়নি। তো আগামীকাল যেটা আমার একটা এক্সাম রয়েছে সেটা হচ্ছে আরআরবি জেই, যেটা CBT 2। তো জেই যেটা স্টেপ 1 সেটা ক্লিয়ার হয়েছে, এবার স্টেপ 2 যেটা আগামীকাল রয়েছে। তো এই এক্সামটার জন্য এখন আমি কয়েকদিন মানে কোনো রকমভাবে সোশ্যাল মিডিয়াতে কিছু ইনভলভ হতে পারিনি। তো বিশেষ করে আজকের ভিডিওটা প্রোভাইড করার একটাই উদ্দেশ্য, কারণ আমি অনেক মানে আমারও তো ধরো এডুকেশান চ্যানেল, এবার আমার ফোনে তো বুঝতেই পারছো, মানে যারা ইউটিউব ঘাঁটো, ইউজ করো, কি দেখো সেখানে দেখতে পাবে যে তুমি যে ওরিয়েন্টেড ভিডিও বেশি দেখবে সেই রকমগুলোই তোমার স্ক্রিনে শো হবে। যদি তুমি গান শোনো, তোমার কাছে গান আসবে, তুমি যদি খেলা দেখো খেলা আসবে, খবর দেখলে খবর আসবে। এবার আমার ধরো এডুকেশান পারপাস, আমার সবসময় এডুকেশানগুলো বেশি শো হয়। তো আমি ম্যাক্সিমাম জায়গাতে দেখছি অনেক নতুন নতুন যারা আসছে এক্সাম ডেট দিয়ে দিচ্ছে। এবার দেখো এক্সাম ডেটটা এখনও পর্যন্ত কোনো কনফার্ম না, কারণ আগে স্কুলগুলোতে টিচার কমপ্লিট হতে হবে। কারণ স্কুলের টিচার যখনই কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু পরীক্ষাটাও ইজি হয়ে যাবে, বুঝতে পারলে? তো আশা রাখবো যে মোটামুটি ডিসেম্বরের আশপাশ পরীক্ষাগুলো হওয়ার চান্স আছে, কারণ পুজোর আগে এক্সাম হওয়ার কোনো চান্স আমার অন্তত যেটা মনে হচ্ছে তাতে করে না। এবার যদি দেয় সেক্ষেত্রে পিআরবি যদি এক্সাম ডেট দেয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার। বাট কোথাও যেন একটা আগে মনে হয়েছিল, যেটা মানে কিছু অ্যানালাইসিস করে পেয়েছিলাম যে পুজোর আগেই এক্সামটা হতে পারে, যেটা কলকাতা পুলিশের। কিন্তু ওবিসি কেস বা স্টেটের এই মুহূর্তে যা সিচুয়েশন, তাতে করে এই ইয়ারের এন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু পরীক্ষা একবার স্টার্ট হলে, বারবার বলছি, আর কিন্তু টাইম পাবে না, তখন দেখবে যে খুব ফাস্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? মানে একবার স্টার্ট হলে না খুব দ্রুত তোমাদের একটা সিলেকশনের দিকে পৌঁছে দেবে। তো নিজের প্রিপারেশান রাখো, গ্রাউন্ড যাও অবশ্যই। আর অন্যান্য পরীক্ষাগুলোকে টার্গেট করো, এমন না যে ডাব্লিউপিকেপির প্রিপারেশান নিচ্ছি ওটা নিয়ে বসে থাকবো, এমনটা করো না। এসএসসি ফেস সিলেকশন পোস্ট, বুঝতে পারলে, যেটা ফেজ 13 হচ্ছে, সেই পরীক্ষাটাকে টার্গেট নিতে পারো। সেখানেও একটাই স্টেপ আছে, ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ, বুঝতে পারলে? এবার সেই সমস্ত পরীক্ষায় কি নর্মালাইজেশন পাবে, তোমার অ্যাকুরেসিটা একটু ভালো রাখতে হবে। তো অবশ্যই সেগুলোকে টার্গেট করো। আমার ভিডিও সেকশনে দেখবে সিলেকশন পোস্টের সমস্ত ডিটেলস অ্যানালাইসিস করেছি, তো সেটা দেখতে পারো। এবার কাট আপ যে খুব হাই যায় এমনটাও না, একটা অ্যাকুরেসি দিয়ে ঠিকঠাক রাখলে নর্মালাইজেশনে তোমার ক্লিয়ার হয়। যেরকম আমাদের জেইতে গেছিলো আউট অফ 100 81, এবার 81 পয়েন্ট সামথিং আমার ভুবনেশ্বর জোনে দেওয়া ছিল। এবার তোমার ব্যাপারটা হয়েছিল কি, ধরো নর্মালাইজেশন অ্যাপ্রক্স ধরে নাও 5 থেকে 6 নাম্বারের মতো নর্মালাইজেশন হয়তো দিয়েছে, বা হয়তো 6-7 মতন দিয়েছে। তো 75 বা 76 ড্রস করেছিল, সেখান থেকে নর্মালাইজেশনে 82 এরকম আমার স্কোর এসেছিল। এবার এটা স্টেপ 1। এবার মেন্স আগামীকাল তো একটা বই দেখাবো, যে বইটা তোমাদের অনেক হেল্প করবে। কারণ যাদের ডেসক্রিপটিভ কমপ্লিট হয়ে গেছে তাদেরকে একটা কথাই বলবো যে তুমি এবার টার্গেট নেবে র্যাঙ্কের জন্য। তো র্যাঙ্ক মানে জিনিসটাকে একটু বলে রাখি, তারা অনেক স্টুডেন্ট হয় যারা একটা দুর্দান্ত প্রিপারেশন করেছে, একটা চাকরি পেতেই হবে,
অবশ্যই চাকরি পাবে। কিন্তু এই মুহূর্তে পরীক্ষা যেহেতু এখন হচ্ছে না, আদার্স এক্সামগুলোকে টার্গেট করো যেগুলো রিসেন্ট হতে চলেছে। এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, পুনরায় রেলে যেরকম প্রত্যেক বছর আবার রিক্রুটমেন্ট আসবে, এগুলোকে টার্গেট করো। অবশ্যই তোমার যেটা প্রিপারেশন তার সাথে আরও কিছু সিলেবাস ইনক্লুড করলেই তুমি এগুলো ক্লিয়ার করতে পারবে। আর তার সাথে সবথেকে মেন এসএসসি এক্সামগুলোকে টার্গেট করো। এসএসসি নাম শুনলে অনেকে পিছিয়ে যায়, কেন জানি না। রেলের এক্সাম শুনলে অনেকেই পিছিয়ে যায়, খুব টাফ ম্যাথ, খুব জিকে হার্ড। হ্যাঁ, হতে পারে, কিন্তু তোমাকে প্রিপারেশনটাও সেরকম নিতে হবে। আর অবশ্যই যদি তোমার ডেসক্রিপটিভটা কমপ্লিট হয়ে থাকে তাহলে পিওয়াইকিউ কমপ্লিট করার জন্য একটা বেঙ্গলি ভার্সনের বই দেখাবো। মূলত তোমরা জানো যে লীলা রয়ের বইগুলো খুব ভালোবাসি আমি, তো তোমাদেরকে যে বইটা দেখাবো আমি শর্টস ভিডিওতেও দিয়েছিলাম। এই বইটা আমি কালেক্ট করলাম, তো এটা অনলাইনেও পাওয়া যাচ্ছে। এবার আমার এখানে আমি বইয়ের দোকানেই পেয়ে গেছিলাম, ফোন করেছিলাম বইয়ের দোকানে, বললো একটাই মাত্র আছে, তো গিয়ে নিয়ে এসেছিলাম বইটা। তো বইটা একবার দেখো তোমরা আগে, এই দেখো। তো তোমরা বইটা আশা করে দেখেছো, যেটা হচ্ছে তোমার আরআরবি লীলা স্ক্র্যাক, বুঝতে পারলে। এবার এই যে বইটা, এই বইটা হয়তো দেখেই অনেকে হয়তো কিনতে চাইবে না, বাপরে এত মোটা বই, এটা ভাই কী করে শেষ করবো, এরকমটা কিন্তু না। মেনলি এই বইটার মধ্যে কি ইনক্লুড আছে জানো, এটা অনলি ফর জিকে জিএস। দ্যাট মিনস তুমি এখানে আর্টস সেকশন, সায়েন্স সেকশন, তার সাথে কম্পিউটার, এই সমস্ত পারপাসগুলো এখানে ইনক্লুডিং আছে। কম্পিউটারের কোশ্চেন্সগুলো খুব ভালো দেওয়া রয়েছে। এবার এখানে কীরকম কোশ্চেন্সগুলো আছে জানো, বিগত বছরে রেলের যে কোশ্চেন্সগুলো এসেছে সেটা প্রত্যেক শিফটে এবং প্রত্যেকটা পরীক্ষায়, সেটা হতে পারে এএলপি, জেই, টেকনিশিয়ান, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, আরপিএসএফ, এনটিপিসি, গ্রুপ ডি, বিভিন্ন পরীক্ষার যে সমস্ত কোশ্চেন্সগুলো বিগত বছরের রয়েছে, এটা হচ্ছে একটা কোশ্চেন ব্যাংক। অর্থাৎ এটার মধ্যে তুমি রেলের সমস্ত বইগুলোর একটা বলতে পারো কোশ্চেন সেটগুলোকে ডিটেলস অ্যানালাইসিস করা আছে এই বইটাতে, ঠিক আছে। আর দেন তুমি যেটা এটার মধ্যে পাচ্ছ সেটা কি ওয়ান লাইনার এক্সাম ওরিয়েন্টেড যে কোশ্চেন্সগুলো হচ্ছে, যেগুলো বিগত বছরে আসা। এবার এগুলো হচ্ছে রেল বা এসএসসি পরীক্ষার জন্য অনেক হেল্পফুল, কেন জানো, কারণ প্রিভিয়াসের কোশ্চেন্স যদি ঠিকঠাক কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তুমি বেনিফিট হবে এক্সামের জন্য। কেন, কারণ তুমি যে এক্সামটা দিতে যাচ্ছ সেখানে তুমি ডিটেলস বুঝতে পেরে যাচ্ছ যে কোন টাইপের কোশ্চেন্সগুলো টার্গেট করছে, কীরকম কোশ্চেন্স আসে। তো রেল এসএসসি জিকে জিএস লেভেল হাই। অবশ্যই ডাব্লিউবিকেপির জিকে জিএস, তোমরা হয়তো যারা ডাব্লিউবিকেপির অ্যাসপিরেন্স জানো, পিওয়াইকিউ দেখেছো, মেন্স দেখেছো, আবগারি বলো, এক্সাইজের এসআই বলো, ডাব্লিউপি এসআই বলো, সেখানে জিকে জিএসের ওয়েটেজ তোমরা দেখেছো। একটা ভালো একটা স্কোর করা যায় ঠিকঠাক একটা প্রিপারেশন থাকলে। বাট এসএসসি বা রেলের ক্ষেত্রে কিন্তু অনেক ডেপথে থেকে কোশ্চেন আছে, মানে কোনো একটা লাইন তুমি স্লিপ কেটে বেরোতে পারবে না। তোমাকে প্রত্যেকটা লাইনের গুরুত্ব এবং প্রত্যেকটা লাইনকে তোমাকে ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে, কারণ কোশ্চেন্স কিন্তু সিম্পলি ওয়ান লাইনার নাও দিতে পারে, ঘুরিয়েও দেয় অনেক সময়। কোশ্চেন্সটা ক্যাচ আপ করার দাম। তো অবশ্যই এই বইটা কালেক্ট করতে পারো যদি রেলওয়ে এক্সামগুলো টার্গেট থাকে, আর যদি তোমার ডেসক্রিপটিভ কমপ্লিট আছে, আদারওয়াইজ তুমি ধরতে পারবে না, কারণ এটা হচ্ছে একটা কোশ্চেনের সাথে একটু ডিটেলস অ্যানালাইসিস করা আছে। এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন্সগুলো পিওয়াইকিউ পুরো কোশ্চেন ব্যাংক, বুঝতেই পারছো। আর একটা তোমার গ্রুপ ডি লেভেল ওয়ানের পিওয়াইকিউ নিয়ে এসেছি, যে বইটা তোমার কিরণ পাবলিকেশনে। এবার এই বইগুলো তোমরাও ফলো করতে পারো যদি রেলওয়ে পরীক্ষা দিচ্ছ, কারণ তোমরাও জানো যে যে সমস্ত বইগুলো স্টাডি আমি নিজে করি সেগুলো তোমাদেরকে শেয়ার করি। তো আমি তোমাদেরকে জাস্ট বললাম, যদি তোমাদের মনে হয় তো এগুলো নিতে পারো, কারণ ডেসক্রিপটিভ কমপ্লিট থাকলে এগুলো করো। আর অবশ্যই ডাব্লিউবিকিউর এক্সপিরিয়েন্স হয়ে থাকলে, যে কথাটা এবার বলবো, তুমি র্যাঙ্কের দিকে টার্গেট নিতে পারো, কারণ একটা এমন প্রিপারেশন করো যাতে করে 1 থেকে 100-র মধ্যে তোমার নামটা থাকে, বুঝতে পারলে। তুমি নিজে একটা মানে পছন্দ করে নিজের মতন একটা জায়গা চয়েস করতে পারো, বুঝতে পারলে। তো র্যাঙ্কের দিকে টার্গেট করো। আগেরবার মাঠে বাদ চলে গিয়েছিলাম, বুঝতে পারলে। তো মাঠটা অবশ্যই প্র্যাকটিস করো। আমি একটা টাইম ভেবেছিলাম যে মাঠ কোনো ব্যাপার না, অথচ আমি জিমন্যাস্টিক করেছি। কিন্তু প্রায় 1-1.5 বছর যখন কনস্ট্যান্ট বাড়িতে বসে পড়েছি, তো বুঝতে পেরেছিলাম যে একটা মানে যখন দরকার ছিল না 16 পাক, 17 পাক, 20 পাক পর্যন্ত রান দিয়ে দিয়েছি 400 ট্র্যাকে একদমে। কিন্তু আজকে 4 পাক রান দিতে হিমশিম খেয়ে গেছিলাম, বুঝতে পারলে, এই কলকাতা পুলিশের গ্রাউন্ডে। তো অবশ্যই গ্রাউন্ডটা প্র্যাকটিস করবে, কারণ এগুলো প্রপার একটা প্র্যাকটিস। তো এবার আরপিএফেরও গ্রাউন্ড প্র্যাকটিস করছি, দেখা যাক কতটা কী করতে পারি, এখনও তো রেজাল্ট আসেনি। তো যদি তোমরা খুব আরপিএফ অ্যাসপিরেন্টস হয়ে থাকো, আরপিএফের পরীক্ষা কমপ্লিট করেছো, তো অবশ্যই জানিও কীরকম কার স্কোর হলো। আর ডাব্লিউবিকেপিতে তোমরা কীরকম কার মক টেস্টের স্কোর আসছে অবশ্যই জানিও। তোমাদের সাথে নেক্সট একটা ভিডিও শেয়ার করবো একটা অনলাইন টেস্ট নিয়ে, কারণ অনলাইন টেস্ট অনেকেই দাও, কিন্তু অনলাইন টেস্টের যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের যে কোশ্চেন্সটা বা কোয়েরিজটা, সেটা হচ্ছে যে নাম্বার ঠিকঠাক হচ্ছে না, বা কীরকম একটা নাম্বার রাখতে হবে অনলাইন টেস্টে, যাতে করে সেটা আমার এক্সামে একটা ভালো স্কোর হয়, বা টেস্টগুলোকে কীভাবে টার্গেট করব, টেস্টটা দেওয়ার পর কী করতে হবে, তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট একটা ভিডিওতে।
তো আজকের ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, জাস্ট আমি নিজেই এবার একটা টেস্ট দিতে বসবো। তো প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো, আর অবশ্যই ডাব্লিউপিকেপি ছাড়াও আদার্স এক্সামগুলোকে টার্গেট করো। আর যে বইটা দেখালাম যদি মনে হয়ে থাকে অবশ্যই কালেক্ট করো আর র্যান্ডাম প্র্যাকটিস করতে থাকো। আমি তো লাইভ সেশন এগুলো কমপ্লিট করাবোই, যতটা হয় কমপ্লিট করাবো। এবার এই যে এত বড় যে একটা বই দেখলে, এই বইটা অনেক হয়তো ভাবছো যে 4 মাস 5 মাস লাগতে পারে শেষ করতে, এমনটা কিন্তু না। আমার এটা টার্গেট আছে জাস্ট 1 থেকে 1.5 মাসের মধ্যে। ইয়েস, এবার এটাকে একটা টার্গেট করা হয় কীভাবে, তা বলেই না যে সারাদিন এটা নিয়ে পড়ে থাকবো, না। ম্যাথ আছে, রিজনিং আছে, টেস্ট আছে, গ্রাউন্ড আছে, সমস্ত কিছুই আছে, কিন্তু তার মধ্যে এটাও আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে। বাট এটা 1 থেকে 1.5 মাসের মধ্যে কমপ্লিট করা পসিবল। তার জন্য একটা নির্দিষ্ট সিকোয়েন্স ধরে যেতে হবে। যেরকম তোমরা সুবিধাসে ছায়া বইগুলো ফলো করো, সেই বইগুলো তুমি চাইলে 1 মাসের মধ্যে প্রপার কমপ্লিট করতে পারো। রিজনিং ছায়া বইটা 1 মাসে কমপ্লিট করতে পারো, বুঝতে পারলে? তো এটা কমপ্লিট করার জন্য একটা প্রপার স্ট্র্যাটেজি দরকার। যদি তোমার নিউ হয়ে থাকো সেক্ষেত্রে হবে না, সেক্ষেত্রে তোমার টাইম লাগবে। কিন্তু যদি তোমার একটা প্রিপারেশান 60 to 70% কমপ্লিট হয়ে থাকে, সেই ক্ষেত্রে যে কোনো বই ঠিকঠাকভাবে একটা টার্গেট নিতে হয় যে এইভাবে আমি এটাকে ধরবো, এইভাবে এগোবো, সেই সিকোয়েন্সটা ফ্লো রাখতে হবে কন্টিনিউয়াসলি, অবশ্যই কমপ্লিট হয়ে যায়। তো মন দিয়ে পড়াশোনা করো অবশ্যই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা করে লাইক করে দিও, আর তোমাদের পছন্দের মতামত কমেন্ট সেকশনে জানিও। আর ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রাম জয়েন করে নিও, যাতে করে লুসেন্টের যে জিকেটা আমি লাইভ সেশনে করাই, যেটা দেখবে 2-3টে পেজ দেওয়া রয়েছে, তো জয়েন করে নিও। বাকি পেজগুলো শেয়ার করবো। টোটাল 1000 টপ 1000 সিলেক্টিভ লুসেন্ট জিকে বেঙ্গলি ভার্সানে রয়েছে, তো সেগুলো তোমাদের কাছে পিডিএফটা শেয়ার করে দেবো ডে বাই ডে। তো আগামীকাল এক্সামটা হয়ে যাক, দেন তোমাদের সাথে আবার আসছি লাইভ সেশন এবং জিকে ফাইটারের সেশনটা কমপ্লিট করবো। তাছাড়া যারা ক্র্যাকের সলিউশনটা পাচ্ছিলে, তোমরা উইকলি 2টো করে ক্লাস পাবে, ম্যাথ আর রিজনিং। ক্র্যাকের সলিউশনটা আমি আগে করে দেবো, আর যেটা হচ্ছে তোমার এই জিকে সেশন যেটা চলছে সেটা কন্টিনিউয়াসলি হবে। ওকে, তো প্রত্যেকে ভালো থেকো। আর নিউ ভিউয়ার্স হলে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশান অল করো, যাতে করে পরবর্তী ভিডিওটা নোটিফিকেশান খুব সহজে তোমার ফোনে পৌঁছে যায়। আর প্রত্যেকে খুব মন দিয়ে পড়াশোনা করো, আর পুলিশ অ্যাসপিরেন্টস হলে রানিংটা অবশ্যই প্র্যাকটিস থাকবে। তো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা।